আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যে ভয়ঙ্কর সন্ত্রাস সৃষ্টি করা হয়েছিল দেশি বিদেশি অস্ত্র, অর্থ আর প্রশিক্ষণের মাধ্যমে, তাকেই আপনারা নাম দিয়েছিলেন জুলাই বিপ্লব। গণ অভ্যুত্থানও বলেছেন কেউ কেউ, গণ আন্দোলন তো বলেনও, ইত্যাদি ইত্যাদি। রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলে একটি সরকারকে ফেলে দেওয়ার দেশি বিদেশি অংশীদারিত্বে ঘটা সন্ত্রাস যে বিপ্লব নয় বা গণ অভ্যুত্থান নয়, সে কথা বহুবার বলেছি, ভবিষ্যতে আরো বলা যাবে। কিন্তু এর পেছনে ৭১-এর রাজাকার যুদ্ধাপরাধী জামাত যে মূল শক্তি হিসেবে কাজ করেছিল তার প্রমাণও আপনারা এরই মধ্যে পেয়েছেন। কিন্তু সর্বশেষ কথিত জুলাই যোদ্ধাদের সেনাপতিরা যখন ঘটা করে জামায়াতে যোগ দিলেন, তখন আর নতুন করে এসব গল্প আপনাদের শোনানোর প্রয়োজন হয়তো নেই। কিন্তু আপনাদের একযোগে ইন্না লিল্লাহ পড়ার অনুরোধ করব তথাকথিত জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানের জন্য। কেন ইন্না লিল্লাহ পড়বেন সে কথাই আজকে বিস্তারিত বলবো। এনসিপির জামায়াতের সঙ্গে প্রকাশ্য জোটে যাওয়া কোনো আকস্মিক ঘটনা নয়। এটা আগেই লেখা একটা স্ক্রিপ্টের একেবারে শেষ দৃশ্য। অনেকে যেভাবে বিস্মিত হচ্ছেন তাতে তাদের কাছেই এই মিলন হঠাৎ বলে মনে হচ্ছে, যারা জুলাইকে একেবারে নির্দোষ ছাত্র আন্দোলন হিসেবে একরৈখিকভাবে দেখে এসেছেন, কিংবা যারা ইচ্ছা করেই আন্দোলনের ভেতরের স্তরগুলো দেখতে চাননি। রাজনীতিতে যা দেখা যায় বা দৃশ্যমান তা অনেক সময় আসল ঘটনা নয়। আসল ঘটনাটা লুকিয়ে থাকে সংগঠন, ফান্ডিং, ক্যাডার মুভমেন্ট, ভাষা ফ্রেমিং, নিরাপত্তা ছাতা, বিদেশি এনগেজমেন্ট, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরবর্তী ধাপ কে কিভাবে সেট করছে তার উপর। এনসিপি আজ যেভাবে জামায়াতের পাশে দাঁড়ালো সেটাই সেই পরবর্তী ধাপ ছিল। এখন শুধু সিলমোহর পড়ছে। যতই নাহিদ বলুন না কেন এটা নির্বাচনী জোট, তাতে মানুষ আসলে নাহিদদেরকে আর বিশ্বাস করবে না। যেমন বিএনপি যখন জামায়াতের সঙ্গে 4 দলীয় জোট করেছিল তখন থেকেই মানুষ বিএনপিকে আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করে না। আর সে কারণেই মানুষ কেবলমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকেই মনে করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আপনাদের মনে থাকবে যে 2024 সালের জুলাইয়ের শুরুটা সরকার পতনের আন্দোলন ছিল না, কোটা সংস্কার আন্দোলনের দাবি ছিল। সেই পর্যায়ে একটি বড় অংশ বা তরুণদের ক্ষোভ ছিল বাস্তব, যুক্তিসঙ্গত। অনেকেই ঝুঁকি নিয়েছিলেন সেই দাবি আদায়ের জন্য। কেউ অস্বীকার করলে সেটা অন্যায় হবে যে এটা বাস্তব ছিল না। কিন্তু যে মুহূর্তে আন্দোলনের ভাষা বদলাতে শুরু করে, টার্গেট বদলাতে শুরু করে, দাবির তালিকা থেকে হঠাৎ করে রাষ্ট্র ক্ষমতা চেয়ে বসে, তখনই বুঝতে হয় এই আন্দোলনের উপর একটা রাজনৈতিক প্রকল্প চড়ে বসেছে। প্রকল্প মানে এটা নয় যে সবাই ষড়যন্ত্রকারী। প্রকল্প মানে হলো বাস্তব ক্ষোভকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কেউ কেউ তাকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চায়, এবং তাদের হাতে থাকে সংগঠিত মাঠের শক্তি, মিডিয়া ফ্রেম, আলোচনার নিয়ন্ত্রণ, অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ, যে কথা একটু আগে বললাম। এই জায়গাটাই জুলাইয়ের সবচাইতে বড় ট্র্যাজেডি। বাস্তব অসন্তোষকে রাজনৈতিক বেচাকেনার মাল বানিয়ে ফেলা। আর এই জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে যারা মনে করেছিলেন একটি যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়া হলো, তারাই বিগত 16 মাসে বা 17 মাসে নিজেদের প্রতারিত মনে করছেন। কারণ ধরুন, যেমন এই প্রশ্নটি, এনসিপি জামায়াতের পাশে গিয়ে দাঁড়ানোয় কি জুলাইকে জামায়াতের প্রজেক্ট বলা মানতে কারো আপত্তি থাকা উচিত? আপত্তি থাকা স্বাভাবিক, কারণ মানুষ নিজের কষ্টের অভিজ্ঞতাকে অপমানিত হতে দিতে চায় না। কিন্তু রাজনীতিতে সত্য মাপা হয় কে কি মনে করলো তা দিয়ে নয়, মাপা হয় ফলাফল, লাভ ক্ষতিতে এবং ক্ষমতার পুনর্বন্টনে। জুলাই পরবর্তী বাস্তবতায় কারা সবচেয়ে বেশি দ্রুত সংগঠিতভাবে স্পেস দখল করলো, কারা ন্যারেটিভের গার্ড বসালো, কারা নতুন বন্দোবস্ত নাম দিয়ে পুরনো আদর্শকে নতুন মোড়কে তুললো, কারা মাঠে এবং ক্যাম্পাসে নিজেদের ক্যাডার নেটওয়ার্ক কাজে লাগিয়ে সাধারণ ছাত্রদের লেভেল আটকে দৃশ্যপট নিয়ন্ত্রণ করলো। এই প্রশ্নগুলো করলে উত্তরগুলো অস্বস্তিকর হলেও সত্যটা বদলায় না তাতে। আর সত্যটা হলো রাষ্ট্র ক্ষমতা জামায়াত দখল করেছে, কোনো ছাত্র ফাত্র নয়।
2024-এর আগস্টে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশে একটি সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। আর সে কারণে এনসিপির জামায়াতের সঙ্গে একীভূত হওয়া সেই অস্বস্তিকর উত্তরকে আরো নগ্ন করে ফেলেছে। কারণ এখন আর মাঝখানে কোনো পর্দা নেই এনসিপি এবং জামায়াতের মাঝখানে। এনসিপি যে কিংস পার্টি তাতে তো কোনো সন্দেহ নেই, কারো আছে? আমার নেই। কিংস পার্টি মানে এমন দল যার জন্ম হয় সামাজিক চাপের স্বাভাবিক বিকাশে নয়, বরং ক্ষমতার প্রয়োজন মেটাতে দ্রুত সাজানো অবকাঠামো হিসেবে, যাকে অর্থ দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। এনসিপি সব পেয়েছে। এনসিপির জুলাই আমব্রেলা হওয়ার কথা হয়েছিল, অথচ বাস্তবে দেখা গেল এনসিপি নিজের ভিত্তি গড়ার আগেই সমঝোতা, জোট, বৃহত্তর ঐক্য, আধিপত্যবাদ বিরোধী ব্লক, এইসব বড় বড় শব্দের আড়ালে নিজেকে অন্যের খেলার ভিতরে সঁপে দিয়েছে। আজ যখন এনসিপি বলছে তারা জামায়াত সহ সমমনা 8 দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাচ্ছে এবং যেসব আসনে তাদের প্রার্থী থাকবে না সেখানে তারা এই জামায়াতি জোটের পক্ষে কাজ করবে, এটা কেবল টেকনিক্যাল সিদ্ধান্ত নয়, এটা দলীয় আত্মপরিচয়ের ঘোষণা। এর অর্থ দাঁড়াচ্ছে এনসিপি নিজেকে স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড় করানোর প্রকল্প থেকে সরে এসে নিজেকে মুক্তিযুদ্ধ বিরোধী এবং জামায়াতি জোটের একটি শাখা শক্তিতে পরিণত করলো। তার মানে আগের ভিডিওতে যেমনটি বলেছিলাম যে এনসিপির গুন্ডারা ছিল জামায়াতের সন্তান, কিছুদিন এদিক ওদিক ঘুরে তারা ঠিকই পিতার ঘরে ফিরে গেছে। জামায়াতের একটি দীর্ঘমেয়াদী সমস্যা হলো গ্রহণযোগ্যতা এবং ব্র্যান্ডিং। ইতিহাসের ভার, 71-এর বিতর্ক, ধর্মীয় রাজনীতির সঙ্গে ক্ষমতার নগ্ন লেনদেন, সংখ্যালঘু প্রশ্নে অবিশ্বাস, নারী নেতৃত্বের প্রশ্নে জামায়াতের ভয়ঙ্কর পশ্চাৎপদ অবস্থান, এসবের কারণে তারা সবসময় নতুন ফ্রন্ট, নতুন নাম, নতুন ভাষা তৈরি করতে আগ্রহী হয়। এনসিপি সেই নতুন ভাষার একটা চেষ্টা ছিল, যেখানে তারুণ্য, নতুন বন্দোবস্ত, জনতার অভ্যুত্থান এসব শব্দ দিয়ে পুরনো কাঠামোর জন্য নতুন দরজা বানানো হলো। এখন দরজা বানানো হয়ে গেছে, ভেতরের মালিকরা ঢুকে গেছে, তাই দরজার আলাদা পরিচয় আর দরকার নেই। সন্তানকে ফিরিয়ে নেওয়া হচ্ছে পিতার ঘরে এবং সন্তানও দেখিয়ে দিচ্ছে সে নিজের ঘর বানাতে আসেনি, বরং পিতার সম্পত্তির উপরেই দাঁড়িয়েই ভবিষ্যৎ খুঁজছে। কিন্তু এই যে এনসিপির পুরুষ নেতৃত্বের বড় অংশটি গিয়ে জামায়াতি পিতার কোলে উঠল, তাতে এনসিপির এতদিনকার পরিচিত নারী চেহারাগুলি পড়ল সবচেয়ে বড় বিপদে। তারা এক রাতেই একের পর এক পটাপট ঝরে যেতে লাগলো। তারা জানে যে জামায়াত তাদেরকে কোনোদিন নমিনেশন দেবে না, আর সে কারণেই তারা জামায়াতের কোলে উঠতে চায়নি। কিন্তু জুলাই সন্ত্রাসে জামায়াতের অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ সহ সকল প্রকার সহযোগিতা গ্রহণ করতে তাদের কোনো অসুবিধা হয়নি। জামায়াতের মতো তারাও 1971-কে 2024 দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছে। মুক্তিযুদ্ধকে অপমান সহ সারা দেশে মব সন্ত্রাসে তাদের কোনো সমস্যা এতদিন হয়নি। কিন্তু যেই মুহূর্তে এনসিপি আনুষ্ঠানিকভাবে 30টি আসন নিয়ে জামায়াতের কোলে উঠেছে, সেই মুহূর্তে এই নারীরা বুঝেছেন যে তারা তো আসলে বাতিল মাল হয়ে গেছে। তারা অমনি নানা স্ট্যাটাস দিয়ে এনসিপি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর মাহফুজ আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো 2 গুন্ডা সর্দারকে তো জামায়াতও নেবে না, তাই বলে তারাও এনসিপির সঙ্গে না থাকার ঘোষণা দিতে বাধ্য হচ্ছে। আঙ্গুর খাট্টা হ্যায় প্রবাদটি মাহফুজ আলম আর এই আসিফের ক্ষেত্রে বেশ খাটে। এতদিন জামায়াতের নুন তেল চাল ডাল খেয়ে হঠাৎ তাদের মনে হয়েছে যে তারা জামায়াতি আদর্শের রাজনীতি করবেন না। ভাবা যায় না নাটকটা। কিন্তু তবু যদি তর্কের খাতিরে মাহফুজের বক্তব্যকে মেনে নেই, তাহলেও বলতে হবে যে মাহফুজের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য 2 স্তরের। এক, তিনি স্বীকার করছেন এনসিপি নাগরিক কমিটির গঠনে তিনি শুরু থেকে যুক্ত ছিলেন, পরামর্শ এবং নীতিগত সহায়তা দিয়েছেন এবং বিগ জুলাই আমব্রেলা হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। 2, তিনি বলেছেন জোট থেকে প্রস্তাব এসেছিল তবু তিনি নেননি, কারণ তার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন তিনি। আমার সবচেয়ে হাস্যকর লাগছে যে 17 মাস পরে এসে মাহফুজের মতো এই এনসিপি ললনাদের মনে হয়েছে যে তারা আর জামাতের সঙ্গে রাজনীতি করতে পারবেন না। যদি জামায়াত তাদের নমিনেশন দিত তাহলে কি তারা এই পদত্যাগ করতেন? আমার সন্দেহ আছে। যেখানে গোটা জুলাই ব্যাপারটাই জামায়াতের, যেখানে
তারা নিজেরাই জামায়াতের পাঞ্জাবির পকেট থেকে বের হয়েছেন এক একজন। সেখানে এতদিন পর এসব ন্যাকামো দেখলে না হেসে পারা যায় কি? আপনারাই বলুন। এখন যে ৮ দলীয় ইসলামী জোট বড় হওয়ার আলোচনা চলছে, নতুন দল যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে, এটাও আসলে জুলাই থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটা জুলাই পরবর্তী দ্বিতীয় পর্বের বাস্তব রূপ বা বাস্তবায়ন। প্রথম পর্ব ছিল আন্দোলনের কাঁচামাল সংগ্রহ, ন্যারেটিভ দখল এবং ক্ষমতা দখলের পরিবেশ তৈরি করা। দ্বিতীয় পর্ব হলো সেই বদলের ভেতর নতুন রাজনৈতিক বন্দোবস্তকে স্থায়ী করা, ভোটের মাঠে তাকে বৈধতা দেওয়া এবং রাষ্ট্রের আদর্শিক দিক নির্দেশনাকে ধীরে ধীরে বদলে দেওয়া। এই জায়গায় মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বিতর্কিত করার কথাটা নিছক স্লোগান হিসেবে নয়, বরং রাজনৈতিক প্রবণতা হিসেবে দেখা দরকার। যখন রাষ্ট্রের ইতিহাসকে বিতর্ক বানানো হয়, তখন রাষ্ট্রের নৈতিক ভিত্তি দুর্বল হয়, আর যখন ভিত্তি দুর্বল হয়, তখন যে কোনো পরিচয় রাজনীতি এসে সেটাকে দখল করতে পারে। এনসিপির বিলীন হওয়া মানে জুলাইয়ের নতুন বাংলাদেশ বা সেই নতুন বন্দোবস্তের ব্র্যান্ডটা শেষ হয়ে যাওয়া, এটি আর নেই। ইন্নালিল্লাহ জুলাই প্রজেক্ট, অর্থাৎ জুলাইয়ের তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব এখন এনসিপি জামায়াতের ভেতর বিলীন হওয়ার মাধ্যমে রাজনৈতিকভাবে মৃত্যুবরণ করলো। কারণ যে আন্দোলনকে নতুন বাংলাদেশের স্বপ্ন বলা হয়েছিল, তার রাজনৈতিক বাহন যদি শেষ পর্যন্ত পুরনো, বিতর্কিত, আদর্শিকভাবে ভয়ঙ্কর একটি কাঠামোর সঙ্গে একাকার হয়ে যায়, তাহলে নতুনত্বটা থাকে কোথায় বলেন? তখন জুলাই দাঁড়ায় একটি ট্রানজিশনাল টুল হিসেবে, ক্ষমতা বদলের প্রথম ধাপ, যার পরের ধাপ হলো ইতিহাস পরিচয়ের উপর চাপ তৈরি করা, সমাজকে আরো ধারালো বিভাজনের দিকে ঠেলে দেওয়া এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে এক ধরনের ঝুঁকিপূর্ণ মেরুকরণে আটকে ফেলা। এখানে সবচেয়ে নির্মম সত্যটা হলো এনসিপি এখন আর নিজের ভাগ্য নিজে লিখছে না, তারা একটি বড় যন্ত্রের অংশ হয়ে গেছে। কেউ কেউ হয়তো এটাকে বাস্তববাদ বলবে, ঐক্যের প্রয়োজন বলবে, বিকল্প আধিপত্য ঠেকানো বলবে, কিন্তু রাজনীতিতে বাস্তববাদ মানে আত্মসমর্পণ নয়। বাস্তববাদ মানে শক্তি তৈরি করা, শর্ত তৈরি করা, নীতির জায়গা পরিষ্কার করা। এনসিপি যেটা করেছে সেটা শক্তি তৈরি করে না করে শক্তির কাছে নত হয়েছে। তাই অবাক হওয়ার কিছু নেই, এনসিপি যেখানে ছিল সেখানেই আছে। শুধু আজ প্রকাশ্য হলো কার ঘরে তার ঠিকানা। শুধু শুধু এদের সদস্যদের পদত্যাগ নাটকে ভোলার কোনো কারণ দেখছি না। এনসিপি জামায়াতের পেটে ছিল, কেউ কেউ বেরোনোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে আবার পুরোটাই জামায়াতের পেটে ঢুকে গেছে এই সদ্য জন্ম নেওয়া দলটি। আর সেই সঙ্গে আমরা আবার ৭১ পরবর্তী জামায়াত ইসলামীর পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার প্রকল্পে ঢুকে গেছি। আর এই ঢুকে যাওয়ার পর জুলাইকে আর বিপ্লব বলার তো কোনো কারণ থাকে না, যদি কেউ বলেন আর কি। আমরা তো কখনোই জুলাইকে বিপ্লব বা গণ অভ্যুত্থান বলে মানিনি, কিন্তু যারা মেনেছেন তারা এই জুলাই সন্ত্রাসের নেতাদের জামায়াতের কোলে গিয়ে আশ্রয় নেওয়ার পর এসব বিপ্লব বা অভ্যুত্থানের গল্প দিয়ে মানুষের কাছে অপমানিত হতে চাইবেন না, তাই না? আমরা তো কথিত জুলাই বিপ্লবের জানাজা বহু আগেই পড়েছি। আপনারাও নিশ্চয়ই এখন ইন্নালিল্লাহ জুলাই বিপ্লব পড়াটা শেষ করে ফেলবেন। না চাইলেও আপত্তি নেই, ২০২৪ সালের জুলাই বাংলাদেশের ইতিহাসের কৃষ্ণ গহ্বর হয়েই থাকবে। আপনার চাওয়া বা না চাওয়ায় সেটা বদলাবে না। ভালো থাকবেন সবাই।